সেনা প্রধান বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি প্রধান উপদেষ্টাকে মাইনাস করে এইভাবে কোথাও যেতে পারেন না, কারোর সঙ্গে কথা বলতে পারেন না। কথাটা 100% সঠিক যে উনি যে এই কাজগুলো প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে করছেন না বা প্রধান উপদেষ্টা নির্দেশই করছেন না, তার গ্যারান্টিটা কোথায় আছে? আমরা কিন্তু বাহ্যিক ভাবে দেখে যা বুঝতেছি, তিনি যা করতেছেন সবকিছুই করতেছেন প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশে বা অঙ্গুলি হিলনে বা তার প্রয়োজনে। কারণ উনি তো সেনাপ্রধানকে ডাকেন নাই, সেনাপ্রধান ওনার কাছে গিয়েছেন। ওনার তো ডাকলে বুঝতাম সেনাপ্রধানকে ডাকছেন উনি, আর ডাকলে উনি 3 জন বাহিনীকে দিয়েছেন। আমাদের সেনাপ্রধানকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি জানেন যে কোনো রাষ্ট্রের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী হলো সবচেয়ে ক্ষমতাশালী গোষ্ঠী, ক্ষমতাশালী একটি মহল। এটাকে অনেকে বলা হয়, গণতান্ত্রিক দেশগুলোতে বলা হয় খাপের মধ্যে যেমন তলোয়ার রাখা হয়, এবং গণতান্ত্রিক পরিবেশে তলোয়ারটাকে খাপের মধ্যে রেখে দেওয়া হয়, কিন্তু বেরোলে পরে সবার জন্য বিপজ্জনক হয়ে যায়। সামরিক বাহিনী হলেন অত্যন্ত ট্রেন, মোটিভেটেড একটা ইয়ং ফোর্স। আজকে বাংলাদেশের তরুণ সমাজ আবার একটা ট্র্যাপে পড়ে গেছে। তাদেরকে আমরা সবাই ব্লাব দিলাম। তারা যে আদর্শ উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা সরকারকে পতন করালো, তাদেরকে আমরা একটা ব্লাব দিয়ে, তাদেরকে আমরা বিপ্লব থেকে সরিয়ে দিয়ে তাদেরকে নিয়ে গেলাম রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যে। তাতে কি হলো? তরুণ যুবকেরা, তরুণ ছাত্ররা হতাশ হয়ে গেল। ডক্টর ইউনূস তার ইচ্ছার বিরুদ্ধে জনগণের স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচন দেওয়ার কথা ঘোষণা করেছেন, কিন্তু সেই নির্বাচনটা তিনি করায়ে নির্বাচনের দায়িত্ব উনি স্বাভাবিকভাবে নিতে পারেন নাই। ফলে আমরা যে কানাঘুষা শুনেছি, অন্তর্মহলে উনি বলে দিয়েছেন যে উনি সম্ভবত ডিসেম্বরের পরে ক্ষমতায় থাকবেন না। এই ধরনের একটি ফাইনাল কথা বিভিন্ন উচ্চ মহলে যারা ক্ষমতা নিয়ে ডিল করে, যারা ক্ষমতার ব্যাপারে চলাচল করে, আলোচনা করে, এই ধরনের একটা কথা আমরা কানাঘোষা শুনতে পাচ্ছি, কিন্তু কারো কাছ থেকে আমরা অথেন্টিক কিছু পাই নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্বাচন করার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নেবেন না। কারণ আপনারা জানেন, নির্বাচন যিনি করান তাকে কেউ ধন্যবাদ দেয় না। এবং শাহাবুদ্দিন সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগ তাকে প্রাথমিক অবস্থায় শাহাবুদ্দিন সাহেবকে অনেক বকাঝকা করেছেন, অনেক অসম্মান করেছেন। যদিও পরবর্তীতে এক রাজনীতি খেলা খেলতে গিয়ে তাকে রাষ্ট্রপতিও বানিয়েছিলেন, এবং রাষ্ট্রপতি বানানোর পরেও যখন আবার 2001 সনে হেরে গেল আওয়ামী লীগ, তখনও কিন্তু আবার শাহাবুদ্দিন সাহেবকে আবার খুব একটা ভালোভাবে মূল্যায়িত করা হয় নাই। আওয়ামী লীগ অনেককে মূল্যায়ন করেছে, কিন্তু শাহাবুদ্দিন সাহেবকে মূল্যায়ন করে নাই। ফলে স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস সাহেব হলে, ওনার জায়গা হলে আমিও তাই করতাম। যেখানে আমাকে শাসন করতে দিচ্ছে না, আমার কথা মানছে না, সেখানে আমি নির্বাচন করে দেওয়ার পরে যারা জয়লাভ করবে তারা তো খুশি হবে, আর যারা জয়লাভ করবে না তারা কি করবে? তারা তো প্রথমে আমার বিরুদ্ধে লেগে যাবে। ওইটার মধ্যে আমি এই সম্মানটা শেষ মুহূর্তে আমি হারাবো কেন? ফলে তিনি তার যারা বন্ধু মহল, শুভাকাঙ্ক্ষী মহল বা যে সমস্ত মহল আছে, তাদেরকে বলে দিয়েছে তোমরা অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের এই মামলাটা শেষ করো, এটা নিয়ে আসো, নিয়ে আসার পরে তত্ত্বাবধায়ক সরকারটাকে আমরা প্রবর্তিত করি। প্রথমে সবাই ধরে নিয়েছিল উনি হয়তো তত্ত্বাবধায়ক সরকারে শিফট করবেন। তত্ত্বাবধায়ক সরকারে শিফট করলে উনি হয়তো তত্ত্বাবধায়ক সরকার থেকে ইলেকশন দিয়ে দিলেন, কিন্তু যেহেতু উনি নির্বাচনের দায়িত্ব নিতে চাচ্ছেন না, শুধু চাচ্ছেন না, উনি কোনো অবস্থাতেই নিবেন না বলেই আমার দৃঢ় বিশ্বাস, আমি যতটুকু রাজনীতির বুঝি, তাতে মনে হচ্ছে উনি দায়িত্ব নেবেন না। তাহলে বিকল্পটা কি হতে পারে? বিকল্পটা হতে পারে 26শে ডিসেম্বর যদি প্রধান বিচারপতি স্বাভাবিক নিয়মে উনি যদি রিটায়ার্ড করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী সদ্য সাবেক প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন।
তাহলে দেখা যাচ্ছে 26শে ডিসেম্বরের পরে প্রধান বিচারপতি জাস্টিস রিফাত সাহেব পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য একদম যোগ্যতম প্রার্থী হয়ে যাচ্ছেন। কিন্তু এখন ফ্যাক্টরা দেখা দিয়েছে 26শে ডিসেম্বর আর 15 ফেব্রুয়ারি এই সময়টা নির্বাচনের জন্য যথেষ্ট সময় নয়। কাজেই তত্ত্বাবধায়ক সরকার কমসে কম 2.5 মাস বা 3 মাস সময় নিতে হবে। তার মানে হচ্ছে যে রিফাত সাহেবকে হয়তো তার অবসরটা 1 মাস বা 1.5 মাস আগায় আনতে হতে পারে, হয়তো নভেম্বরের মাঝামাঝি নিয়ে আসতে হতে পারে। এইটা করতে হলে তো রিফাত সাহেবের সম্মতি লাগবে। পদত্যাগ তো রিফাত সাহেব ঘুমিয়ে তুইটে দিয়ে দিবেন না, তাকে কনভিন্স করতে হবে, তাকে বুঝাইতে হবে, পক্ষে বিপক্ষে তাকে দিতে হবে। এবং রিফাত সাহেব সেই ঝুঁকিটা নিবেন কিনা, সেই ধরনের দেশপ্রেম বা রাষ্ট্রের চিন্তা তা আছে কিনা। ওনারা জানেন যে ওনারা হলেন মানে কি বলে খাঁটি বাঙালি, মানে পশ্চিম বাংলা থেকে আসা মানুষ। যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলা হচ্ছে, এখনো তো রিফাত সাহেবদের আত্মীয় স্বজনরা মুর্শিদাবাদে বাস করেন, এখনো তো ওই এলাকাতে বাস করেন, তাদের আত্মীয় স্বজন বা এখনো তারা আছে। তারাই বা কতটুকু নিরাপদ হবে যেখানে ভারত বিরোধী একটা বিশাল একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজমান, সেখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যদি এরকম একটা ভারত বিরোধী শিবিরে এসে যদি যোগদান করে, তাহলে ওনার অবস্থান নেবে কতটুকু কি হবে। তারপরে এই সমস্ত বিভিন্ন আইনগত অনেক কিছু হয়েছে, উনাকে দিয়ে অনেক মামলা মোকদ্দমাকে মাফ করানো হয়েছে, অনেক কে বিচার বিভাগকে দিয়ে অনেক কিছু করানো হয়েছে। যেটার দায় দায়িত্ব প্রধান বিচারপতি যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, তাহলে সেটাও তো উনার গায়ে বর্তাবে। উনি সেটাকে কিভাবে দেখবেন, সেই দায় দায়িত্বটা উনি কিভাবে পালন করবেন। তারপরে উনি সচিবালয় চেয়েছিলেন, আলাদা সচিবালয় চেয়েছিলেন সুপ্রিম কোর্টের, সেটাও এখন পর্যন্ত দেওয়া হয় নাই, সরকার দেয় নাই। এখন এখানে এই যে ফ্যাক্টরটা বেড়েছে, এই ফ্যাক্টরটা হচ্ছে যেটা আমি অ্যাজাম্পশনের মধ্যে বলছি কানা গোসা শোনার থেকে, যে একদিক দিয়ে ডক্টর ইউনূস সাহেব তার উচ্চ মহলে বলে দিয়েছেন তোমরা বিকল্প খুঁজো, আমি থাকবো না, হোয়াট এভার মে কাম, আমি ডিসেম্বরের পরে থাকবো না। হয়তো এই ধরনের একটা গুসা বা মনোভাব উনি হয়তো প্রকাশ করে দিয়েছেন, যার ফলে এখন সেনা প্রধান দেশের রক্ষা করার জন্য, দেশের অবস্থাকে ধরে রাখার জন্য উনি আজকে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দৌড়ে বেড়াচ্ছেন। একইভাবে আমেরিকান অ্যাম্বাসেডর আজকে দুতারি করে বেড়াচ্ছেন রিফাত সাহেবকে রাজি করানোর জন্য। রিফাত সাহেবকে রাজি করাতে পারলেই, রিফাত সাহেব রাজি হয়ে যায়, প্রধান বিচারপতি জাস্টিস রিফাত যদি রাজি হয়ে যায়, তাহলে মনে হয় জিনিসটা অন্যদিকে মন নিবে এবং সেটা সবার সামনে পরিষ্কার হয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত জিনিসটা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত তো এখানে কেউ ঘোষণা দিতে পারতেছে না। মানে এখন তো সবাই এখন হিরো, কেউ তো কাউকে মানে না। আপনি দেখছেন ছোটখাটো বিষয় নিয়ে কত বড় বিষয় হয়ে যায়। আপনি দেখেন এখানে আজকে এই বিপ্লবী সরকারের বিপ্লবীর যে মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, বিপ্লবের ফসল যে সরকার, সেই সরকারের হাতে একজন অন্যতম বিপ্লবী নুরুকে আজকে মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, তার পার্টি অফিসকে তছনছ করা হয়েছে। যে কোনো মানদণ্ডে, যে কোনো দৃষ্টিভঙ্গিতে এটা মেনে নেওয়া যায় না, এটা গ্রহণযোগ্য নয়, এটা নিন্দনীয় কাজ হয়েছে। কিন্তু নিন্দনীয় হওয়ার পরেও তো কি হলো, নুরুকে তো আমরা অপমান করেছি, সে অপমানটা কি ফিরিয়ে দিতে পারবো? নুরুকে তো আমরা লাঞ্ছিত করেছি। যদি নুরু মারা যেত তাহলে আজকে দেশের কি অবস্থা হতো বলেন তো? দেশকে রাখতে পারতেন, ধরে রাখতে পারতেন? এই দেশটার কোন উচ্ছৃঙ্খল অবস্থায় চলে যেত। তারপরেও আজকে যে একটা শ্রেণীর উঠতি বয়সে অনেকে অনেক কথা বলে, আমরা অতীতে জাসদকেও দেখেছি, জাসদের সময় আমরা উত্থান দেখেছি, জাসদের কথায় কথায় ঘেরাও দেখেছি, জাসদকে আমরা কি করতে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে দেখেছি। তারপরেও তাদেরকে দমন করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাল ঘোড়া দাবড়িয়েছিলেন। আমরা তখনও যুবকদের দেখেছি সারা বাংলাদেশে কিভাবে ওই ইয়ার নামে, ওই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সর্বহারার নামে যে তাণ্ডব লীলা তাল চালিয়েছিল। আমরা তো সেই সময় দায়িত্ব পালন করেছি, আমরা দেখেছি আত্রাই, রাজশাহী, নাটোর, তারপরে বরিশাল অঞ্চল,
তারপরে পুরা পুরা এলাকাতে কুষ্টিয়া, এই সমস্ত এলাকাতে কিভাবে শান্তি ওই সর্বহারার হাতে চলে গেছিল দাস, কিরকম রূপ ধারণ করেছিল, সেইগুলো তো দমন করা হয়েছিল। সেখানেও তো মানুষকে মারতে হয়েছিল, অনেক মানুষ গুম খুন হয়েছে, অনেক মানুষকে হত্যা করে তারপরে রাষ্ট্রটাকে একটা নিয়মতান্ত্রিকের মধ্যে আনতে হয়েছিল। কিন্তু তার ফলে জীবন দিতে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ হত্যার বিপদে হত্যা, এটা তো স্বাভাবিক, এটাই তো হবে। একইভাবে শেখ হাসিনা গুম খুন এত কিছু করার পরে গুম খুন করতে গিয়ে আজকে উনি গুম খুনের শিকার হবেন, এটা তো স্বাভাবিক। ওনার শাসনকালে যদি গুম খুনের চর্চাটা না করতেন, বিরোধী দলকে দাবিয়ে রাখার এই চর্চা না করতেন, উনি যদি দেশটাকে সততার দিকে নিয়ে যেতে পারতেন, উনি যদি এই দুর্নীতি গুলাকে থেকে মুক্ত থাকতে পারতেন, তাহলে আজকে তো উনার কপালে এই গ্লানিটা আসতো না। কিন্তু এর কারণে যে নতুন একটা শক্তি উত্থান হয়েছে, নতুন যেটা চেতনা আসছে যে আমরা পরিবর্তন করতে পারি, যদি আজকে ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে তারা যে কোনো সরকারকে, যত বড় সরকারই হোক, যত ক্ষমতাশালী সরকারই হোক, সেই সরকারকে তারা হটাইয়া দিতে পারে। কারণ যে যত কথাই বলো, বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার মতো দুর্দণ্ড প্রতাপের ক্ষমতাশালী সরকার আসে নাই, যে এককভাবে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, বেসামরিক, সামরিক প্রশাসক সবার উপরে ছড়ি ঘুরাইছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক বলেন, ব্যাংকার বলেন, রাজনীতিবিদরা বলেন, কার উপরে উনি ছড়ি ঘোরান নাই, কার উপরে উনি ক্ষমতা দেখান নাই। এত ক্ষমতাশালী কেউ ছিল না কোনোদিন। কিন্তু এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে, এই ক্ষমতাকেও তারা দম্ভ চূর্ণ করে দিয়েছে, এই ক্ষমতাশালীকেও তারা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তাদের ছাত্রদের মধ্যে একটা উদ্দীপনা আছে, তাদের মধ্যে একটা সাহস আছে। এখন তারা জানে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামি, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু সমস্যাটা হয়েছে এখন আমরা কার বিরুদ্ধে নামবো, ছাত্ররা কার বিরুদ্ধে নামবে, কার বিপক্ষে যাবে। এখানে হয়ে যাচ্ছে এখন সেম সাইড গেম, এখানে হয়ে যাচ্ছে আত্মঘাতী খেলা। আমরা একে অপরকে এখন দোষারোপ করতেছি। এই সকল দোষারোপের সুযোগটা কিন্তু আবার মানে ডাইরেক্টলি চলে যাচ্ছে ভারতের পক্ষে, ডাইরেক্টলি চলে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। সুযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করার অবস্থা তৈরি করার। আমাদের ভুলে গেলে চলবে না, এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের সঙ্গে আমাদের সামরিক চুক্তি আছে, এখন পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের চুক্তি এখন পর্যন্ত বলবৎ আছে। সেই চুক্তিগুলাকে আমরা কিন্তু বাতিল করি নাই। এখন পর্যন্ত ভারত ইচ্ছা করলে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার মতো সুযোগ ও চুক্তিতে আছে। জাতিসংঘের কাছে গিয়েও তারা বলতে পারবে, আমার প্রতিবেশী আমার দেয়ালের ওই পারে মারামারি হচ্ছে, আমি দেয়ালের এই পাশে কেমনে বসে থাকবো, আর কিছু ঢিল তো আমার বাড়িতে আসতেছে, কিছু তো বোমা আমার বাড়িতে ফাটাতেছে, আমি কেমনে বসে থাকবো। ফলে আমি আমার পাশের বাড়ির শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হবে আমার শান্তি রক্ষা করার জন্য। এরকম সুযোগটা তো চলে আসবে ভারতের জন্য, এই সুযোগটা তো করে দিয়েছি। কাজেই সেনা প্রধান অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে চেষ্টা করতেছেন সকল মহলকে কিভাবে এক আনা যায়। দরকার পড়লে আবারও সর্বদলীয় সভা ডেকে, তিনজনের সঙ্গে কথা বললে হবে না, সর্বদলীয় কথা বলে গোল টেবিল করে রাজার মতো এক চেয়ারে বসে বাকি লোকগুলাকে সামনে রেখে কথা বললে হবে না স্যার। আপনাকে গোল টেবিলে বসতে হবে, আপনাকে জনগণের কাতারে আসতে হবে, জনগণের কাতারে এসে রাজনীতির সঙ্গে কথা বলে ফয়সালা করেন রাষ্ট্রটা কোন দিকে যাবে। আমি একটু এই জায়গাটা ইন্টারফেয়ার করি, আমি আরো দু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মতামত জানতে চাবো। তার আগে আমি একটুখানি একটা মিনিট একটু বলি, খুব লম্বা করবো না। সেটা হচ্ছে প্রথমত ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ প্রসঙ্গটি আপনি এনেছেন, ওনার পদত্যাগের ইচ্ছা, উনি হয়তো অপমানিত বোধ করছেন বা তাকে সহযোগিতা করা হচ্ছে না। এইটা নিয়ে দেশ একদম স্পষ্টত একটা ডিভাইডেড অবস্থা আছে। তার সমর্থক যারা, অথবা আমি জানি না, অনেকে বলে উনি বলে দেন, যেমন বলছেন যে সেনা প্রধান হয়তো ওনার কনসার্নেই দৌড়ঝাঁপ করছেন, তো যে উনি আর 5 বছর থাকুক, 10 বছর থাকুক, এরকম যেরকম একটা স্লোগান আছে। অনেকেই মনে করে যে উনি আসলে পদত্যাগ করতে চান না, ওনাকে কোনোভাবেই মানে শেষ তক উনি ক্ষমতায় থাকতে চান, মানে পারবেন না বলে বাধ্য হয়ে যাচ্ছেন, এই ধারণাও বাংলাদেশে আছে। এবার আমি বলি আপনাকে যে আমরা আবারও দর্শকদের ক্লিয়ার করি, আপনাকে আমরা কোনো গুজব সৃষ্টিও করতে চাই না, গুজবে আমরা পানি দিতেও চাই না। তবে যে বিষয়গুলো আছে, দেশ দুইটা ভাগে ডিভাইডেড। দেখেন, একদিক থেকে সেনাবাহিনীকে যেরকম ব্যারাকে ফিরে যেতে বলছে,
আরেক দিক থেকে সেনাবাহিনী এই করো, একে চেঞ্জ করো, তাকে চেঞ্জ করো, এই ধরনের আওয়াজ হচ্ছে। সেনাবাহিনী রাজনীতিতে কেন ইন্টারফেয়ার করবে, এইটা নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে। অপর দিক থেকে আমাদের কমেন্টের দিকে এইরকম কমেন্টও আসছে, আবার অন্য দিক থেকে সেনাবাহিনীর শাসন চাই, সেনা শাসন চাই, এরকম বিষয়াদিও কিন্তু ওপেন সিক্রেট হয়ে গেছে দেশে। দুইটা দিকেই সত্য। আপনি লক্ষ্য করবেন, আমি দেশের বাইরে রাজনৈতিক নেতাদের কথা বাদ দিলাম, বিভিন্ন জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন কিছু বলা হচ্ছে, অন্য কিছু হচ্ছে, চেঞ্জ আসছে। আমি প্রফেসর জাফর ইকবাল, উনি তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকেন, তাকেও আমি পোস্ট দিতে দেখেছি, আপনার কাছে আমি স্ক্রিনশট পাঠিয়েছি যে সেনা শাসন আসছে। এই যে একটা সিচুয়েশন দেশে, একটা হঠাৎ করে এইটা কাটবে কিভাবে? মানে মানুষ তো নিশ্চয়ই একটা দেশের মঙ্গল চাইলে এরকম সেনাবাহিনীকে নিয়ে দুই পক্ষের টানাটানি হবে, মানে একেবারে অফ দ্য রেকর্ড হলেও, কিন্তু জিনিসটা এখন অনেকটা যেন প্রকাশ্যে, এটা তো কেউ চায় না। এটার সমাধানের পথ কি? জিয়া রহমান জনগণের কাছে যাওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে, তারপরে কোন সরকার কি দেখেছেন সেই পরিশ্রম করতে? চেষ্টা করেছিল, সাইকেল পর্যন্ত ঢাকা শহরে চালাইছে, কোমর পানি তো নামছে, কিন্তু শুধু দুর্নীতির কারণে, লুচ্চামির কারণে, তার ব্যক্তিগত চরিত্রের কারণে সে জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। কিন্তু সেখানে জিয়া রহমান সফল হয়েছিল, সে জনগণের দ্বারে দ্বারে গিয়েছিল, ঘরে ঘরে গিয়েছিল। জনগণ ঘুমিতে উঠে শুনছে কালকে জিয়া রহমান আসবে, ফলে মানুষ লাফায়া গেছে। ওখানে মানুষের সাথে উনি মিলেছেন, হাত মিলিয়েছেন, উনি মানুষের সঙ্গে মাটি কেটেছেন, খাল কেটেছেন, মানুষকে তখন পথ দেখিয়েছেন কোন দিকে আগাইতে হবে, সামনের দিকে কি আগাইতে হবে। আজকে সরকারদের মধ্যে কি দেখতে পাচ্ছেন? আজকে তারা ঘর সামলাচ্ছে, সবাই দারোয়ানগিরি করতেছে, কিন্তু এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতেছে না যেখানে সবাই নিরাপদ হবে। নিরাপদ শুধু শারীরিকভাবে আক্রমণ করার জন্য না, আপনার ঘরে যদি খাদ্য না থাকে আপনি কি নিরাপদ? আপনারা যদি 1 মাসের বাঁচার মতো খাদ্য ঘরে না থাকে তাহলে আপনার জীবনটা কি নিরাপদ? আপনি হয়তো বললে আপনাকে গুলি করে মারবে না বা লাঠি দিয়ে মারবে না, কিন্তু আপনি তো না খেয়ে মারা যাবেন কতদিন পরে। আপনার বাঁচার কথা আমার মতো 70-75 বছর বয়স মতো বাঁচার কথা, আপনি বাঁচেন 60 বছর, এটা কি হত্যা না? আপনি বাঁচেন 50 বছর, এটা কি হত্যা না? সবাই তো আমার গড় আয়ু যেখানে 70 বছর, সেখানে সবাই তো 70 বছরের বেশি বাঁচা উচিত। কিন্তু আমি একজন কেন বাঁচতে পারে না? কেন 40 বছরে মারা যায়? কেন 35 বছরে মারা যায়? এটা কি হত্যা নয়? এটা কি জীবনের প্রতি নিরাপত্তার ঘাটতি নয়? কিন্তু আপনারা সেভাবে দেখবেন না। আপনারা দেখবেন যে ভাই ওনাকে দিল না, আল্লাহ দিছে না, হায়াত মত আল্লাহর হাতে লয়ে গেছে গা। আরে ভাই আল্লাহর হাতে লয়ে গেছে তো বুঝলাম, কিন্তু 80 বছর বুড়াগুলোর কাছে নেয় না কেন? এই 85 বছর বয়সে বুড়া দিয়ে আল্লাহ নেয় না কেন?